আসসালামু আলাইকুম এভরিওয়ান। সৎ মায়ের অপবাদ গল্পের 7 নাম্বার পর্ব। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। আমাদের পেজের নাম রেদওয়ান অলওয়েজ অন ফায়ার, লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বিকেলের শেষ আলো তখন পুরো কলেজ ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে। কোলাহল ধীরে ধীরে কমে এসেছে। মাঠের একপাশে বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়ে আছে নীলা। তার হাত দুটো বারবার কাঁপছে আর বুকের ভেতরটা অস্বাভাবিক দ্রুত ধুকপুক করছে। কিছু দূরে দাঁড়িয়ে রনি কয়েকজন ক্লাসমেটের সাথে কথা বলছিল। হঠাৎ নীলার দিকে তাকাতেই ছেলেগুলো দুষ্টু হাসি দিয়ে একে একে সরে গেল। রনি ধীরে ধীরে এগিয়ে এসে শান্ত গলায় বলল, আপনি কিছু বলবেন বলেছিলেন। নীলা কয়েক সেকেন্ড চুপ করে রইল, যেন সাহস জোগাড় করছে। তারপর আস্তে করে বলল, হ্যাঁ, আসলে অনেকদিন ধরেই একটা কথা বলতে চাচ্ছিলাম। রনি ভ্রু কুঁচকে তাকালো। নীলা হালকা কাপা গলায় বলল, আমি জানি তুমি খুব চুপচাপ স্বভাবের, সবার সাথে মেশো না, কিন্তু তোমাকে যত দেখেছি ততই মনে হয়েছে তুমি অন্যরকম। রনি কিছু বলল না, শুধু শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। নীলা এবার গভীর শ্বাস নিয়ে বলে ফেলল, আমি অনেক চেষ্টা করেছি নিজেকে সামলানোর, কিন্তু পারিনি। আমি তোমাকে পছন্দ করি রনি, অনেক বেশি। কথাটা বলে সে চোখ নামিয়ে ফেলল। লজ্জা আর ভয় মিশে তার পুরো মুখ লাল হয়ে গেছে। চারপাশে কয়েক মুহূর্তের নীরবতা নেমে এলো। রনি স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন কথাগুলো শুনেও ঠিক বিশ্বাস করতে পারছে না। তারপর খুব ধীরে বলল, নীলা, তুমি হয়তো ভুল বুঝছো। নীলা দ্রুত মাথা তুলল, না, আমি ভেবে বলছি, তোমার পাশে থাকতে চাই আমি। রনির বুকের ভেতরটা হঠাৎ অদ্ভুত ভারী হয়ে উঠল। সে কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত স্বরে বলল, তুমি খুব ভালো মেয়ে, কিন্তু আমি এসবের জন্য প্রস্তুত নই। নীলার মুখের হাসিটা ধীরে ধীরে মলিন হয়ে গেল। অবাক হয়ে বলল, মানে? রনি মৃদু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এখনো নিজের জীবনটাই ঠিকভাবে সামলাতে শিখিনি। সম্পর্ক, ভালোবাসা এসব নিয়ে ভাবার জায়গায় আমি নেই। আর তুমি হয়তো আমার অতীত সম্পর্কে জানো না। আমার নিজের কোনো বাড়ি নেই, রাকিবদের বাড়িতে আমি থাকি। আমি এটাও জানি না আমার ভবিষ্যৎ কি। জেনে শুনে আমার অনিশ্চিত জীবনে তোমাকে জড়াতে চাই না। নীলা বলল, কিন্তু আমি তো রাকিবের থেকে তোমার সম্পর্কে সবকিছু জেনেই তোমাকে ভালোবেসেছি। রনি কঠোরভাবে বলল, নীলা, এটা নিয়ে আর কোনো কথা না বললে আমি খুশি হব। নীলার চোখ ভিজে উঠতে শুরু করলো। নীলা বলল, তাহলে একটুও কি আমার জন্য কিছু অনুভব করো না? রনি চুপ করে রইল কয়েক সেকেন্ড। তারপর খুব আস্তে করে বলল, সম্মান করি, কিন্তু তার বেশি কিছু না। কথাটা যেন সরাসরি গিয়ে নীলার বুকে আঘাত করলো। সে জোর করে ছোট্ট একটা হাসি দিল। ও, বুঝেছি। রনি খারাপ লাগা গলায় বলল, আমি দুঃখিত। নীলা দ্রুত চোখের কোণের পানি মুছে ফেলল। তারপর নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলল, সরি বলার কিছুই নেই। অনুভূতি তো জোর করে হয় না। কথাটা বললেও গলাটা কেঁপে উঠল তার। রনি কিছু বলতে গিয়েও থেমে গেল। নীলা চলে যেতে নিলে রনি বলল, নীলা, এই সামান্য কারণের জন্য তোমার আমার বন্ধুত্ব নষ্ট করে দিও না। আমি চাই আমাদের বন্ধুত্ব আগের মতো স্বাভাবিক থাকুক। নীলা আর দাঁড়ালো না, ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। রনি স্থির হয়ে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখল। বুকের ভেতর কোথায় যেন চাপা একটা অস্বস্তি হচ্ছিল। সেই সবে পাত্তা না দিয়ে রনি আপন মনে হাঁটা শুরু করলো। এই 6 মাসে অনেক পরিবর্তন ঘটলেও সবচেয়ে বেশি পরিবর্তন ঘটেছে পাভেলের মধ্যে। সে এখন রাসেলের ডান হাত। দিনে দিনে সে রাসেলের চাইতেও বেশি হিংস্র হয়ে উঠেছে। কাউকে খুন করার আগে তার হাত একবারও কাঁপে না। এই তো কিছুক্ষণ আগে এক দোকানদার তাদের চাঁদা না দেওয়ার অপরাধে মৃতপ্রায় অবস্থায় সেই দোকানির দোকানের সামনে রেখে এসেছে। রাসেল পাভেলের কাঁধে হাত রেখে ধীরে ধীরে হেসে বলল, দিন দিন তুই কিন্তু আমার থেকেও ভয়ঙ্কর হয়ে উঠতেছিস পাভেল। আগে মানুষ মারার আগে 2 বার ভাবতি, এখন চোখের পলকও ফেলিস না। পাভেল ঠান্ডা চোখের সামনে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ল। তার মুখে কোনো অনুভূতি নেই, যেন একটু আগেই একটা মানুষকে মেরে আধমরা করে আসাটা তার কাছে খুব স্বাভাবিক ব্যাপার। পাভেল নিচু গলায় বলল, দুনিয়া বদলাইছে ভাই, নরম হইলে মানুষ মাথায় উঠে নাচে, ভয় দেখাতে না পারলে কেউ কথা শোনে না। রাসেল মুচকি হেসে বলল, এই জন্যই তোকে পছন্দ করি। কথা বলতে বলতেই পাভেলের মোবাইলে হঠাৎ কল আসে। মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই দেখলো ওর মা কল দিয়েছেন। কয়েক সেকেন্ড চুপ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল সে। তারপর কল রিসিভ না করে নিঃশব্দে কেটে দিল। মুহূর্তের মধ্যেই মোবাইলটা অফ করে পকেটে রেখে দিল পাভেল। ওদিকে মুখে আঁচল চেপে নিঃশব্দে কাঁদছেন নাসরিন বেগম। যে ছেলেটার মাত্র 15-20 দিন পর বাড়ি ফেরার কথা ছিল, সে ছেলে আজকে 6 মাস পেরিয়ে গেলেও আর ফিরে আসেনি।
প্রথম প্রথম অন্তত ফোনে কথা হতো, ছেলের কণ্ঠ শুনে নিজেকে সান্ত্বনা দিতে পারতেন তিনি। কিন্তু এখন পাভেল ফোনও রিসিভ করে না, উল্টো বারবার কল দিলে মোবাইল বন্ধ করে রাখে। শফিক মিয়া চেয়ারে বসে খবরের কাগজ পড়তে পড়তে বললেন, পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। নাসরিন বেগম স্বামীর কথায় কেঁপে উঠলেন, চোখ মুছতে মুছতে বললেন, আপনি কিভাবে এত কঠিন কথা বলতে পারেন? ছেলে আমার যেখানেই থাকুক, ভালো থাকলেই হলো। শফিক মিয়া তিক্ত হেসে খবরের কাগজটা টেবিলের উপর ছুঁড়ে রেখে বললেন, ভালো? যে ছেলে নিজের মায়ের ফোন পর্যন্ত ধরতে চায় না, সে ভালো আছে নাকি খারাপ সেটাও তো জানি না আমরা। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। দেয়ালের ঘড়িতে তখন রাত 10:30। বাহিরে হালকা বৃষ্টি শুরু হয়েছে, টিনের চালে টুপটাপ শব্দ পড়ছে। নাসরিন বেগম ধীরে সোফায় বসে পড়লেন, তারপর বললেন, আমি শুধু একবার ওকে চোখের সামনে দেখতে চাই। শফিক মিয়া উত্তরে বললেন, নিজের ছেলের জন্য এত আকুতি মিনতি, অথচ আমার ছেলেটাকে একদিনও শান্তিতে থাকতে দিলি না। আমার ছেলেকে দেওয়া প্রতিটা কষ্টের ফল তোরা একদিন ঠিকই পাবি। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমি নিজেও যেন রনির সাথে করা অন্যায়ের শাস্তি পাই। আজকে রনি রাকিবকে কলেজে রেখে একাই বাড়িতে চলে এসেছে। কিছুক্ষণ পরে রাকিবও বাড়িতে ফিরে আসে, তবে সে নিজের রুমে না গিয়ে সরাসরি ঢুকে পড়ে রনির রুমে। রুমে ঢুকেই রাকিব রনির সামনে এসে দাঁড়ায়, চোখে রাগ আর হতাশা স্পষ্ট। বেশ জোরেই সে বলে ওঠে, তোর সমস্যা কি? আমাকে কি খুলে বলবি রনি? রনি রাকিবের দিকে তাকিয়ে শান্ত গলায় জবাব দেয়, আমার আবার কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই। রাকিব একটু সামনে এগিয়ে এসে বলে, তাহলে নীলাকে রিজেক্ট করে দিলি কেন? রনি কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলে, ওর জন্য আমার মনে কোনো অনুভূতি নেই। আমি যে কারণে রিজেক্ট করেছি সেটা আমিও ওকে পরিষ্কারভাবে বলেছি। আমি ওকেও পরিষ্কারভাবে বলেছি। রাকিব এবার আরো কঠোর গলায় বলে ওঠে, আমার সাথে মিথ্যা বলার চেষ্টা করবি না রনি। নীলার জন্য তোর মনে কি আছে সেটা আমি নিজের চোখে দেখেছি। আর তুই যে কারণগুলো দেখাচ্ছিস সেগুলো আসল কারণ না। আসল কথা বল, কি কারণে ওকে রিজেক্ট করেছিস? তারপর রনি যা উত্তর দিল তার জন্য রাকিব মোটেও প্রস্তুত ছিল না। রনি মাথা নিচু করে বলল, আমার নীলাকে ফিরিয়ে দেওয়ার কারণ তুই নীলাকে ভালোবাসিস। রাকিব যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। কয়েক সেকেন্ড সে পুরোপুরি স্থির হয়ে রইল, তারপর কপাল কুঁচকে ধীরে ধীরে বলল, কি আজে বাজে কথা বলছিস তুই? রনি শান্ত গলায় বলল, আজে বাজে না, আমি অনেক আগেই বুঝেছি। রাকিব এবার বিরক্ত হয়ে বলল, কি বুঝেছিস? আর আমি নীলাকে ভালোবাসি, কে বলল তোকে এসব? রনি মলিন হেসে বলল, কারো বলার দরকার হয় না ভাই, কিছু জিনিস চোখে দেখা যায়। রাকিব কিছু বলতে গিয়েও থেমে গেল। রনি ধীরে ধীরে বলতে লাগলো, নীলার জন্য তোর মনে কি চলে সেটা আমার কাছে স্বচ্ছ পানির মতো পরিষ্কার। রাকিব এবার হঠাৎ করে রেগে উঠে বলল, তুই কি নিজেকে মহান প্রমাণ করতে চাইতেছিস? আমার জন্য নিজের অনুভূতি চাপা দিবি? রনি শান্ত গলায় বলল, এটা মহান হওয়ার কিছু না। আমি শুধু চাই না আমার কারণে তোর কষ্ট হোক। তোর কাছে এমনিতেই অনেক ঋণী। রাকিব নিজেকে শান্ত করে রনির কাঁধে হাত রেখে বলল, দেখ ভাই, আমি সেটা মানছি। প্রথম প্রথম নীলার প্রতি আমার দুর্বলতা ছিল, কিন্তু এখন সেটা নেই। ওটা শুধুই মোহ, ওটার নাম ভালোবাসা দিস না। আর আমি তোর মতো এত মহান নই যে তোর জন্য নিজের ভালোবাসা ত্যাগ করব। রনি বলল, কিন্তু? রাকিব রনিকে আটকে বলল, কোনো কিন্তু না। আমার একটা প্রশ্নের জবাব দিবি, কোনো ভনিতা করবি না। তুই নীলাকে ভালোবাসিস, হ্যাঁ অথবা না? রনি মাথা নিচু করে জবাব দিল, হ্যাঁ আমি নীলাকে ভালোবাসি। রনির জবাবে রাকিবের মুখে বিজয়ের হাসি দেখা গেল। ও রনির কাঁধে চাপড় মেরে বলল, তাহলে তো কোনো কথাই নেই। তুই কালকেই গিয়ে নীলাকে নিজের মনের কথা বলবি। রনি কিছু বলতে যাবে তার আগেই রাকিব বলল, আর একটাও কথা না, আমি এখন ঘরে যাচ্ছি। কাল তুই তোর মনের কথা নীলাকে খুলে বলবি। আর কিছু শুনতে চাই না আমি। ভার্সিটির ক্যাম্পাসটা বিকেলের আলোয় সোনালী হয়ে উঠেছে। গাছের পাতাগুলোয় হালকা বাতাস দুলে দুলে শব্দ করছে। দূরে স্টুডেন্টদের হাঁটাচলা, হাসাহাসি সব মিলিয়ে একদম স্বাভাবিক একটা দিন। কিন্তু রনির ভেতরের পৃথিবীটা একদম উল্টো। সে বারবার নিজের শার্টের বোতাম ঠিক করছে, আবার খুলছে, আবারও ঠিক করছে। হাতের ঘাম মুছছে। বুকের ভেতর অদ্ভুত একটা ভয় আর উত্তেজনা একসাথে কাজ করছে। আজকে সে নীলাকে সব বলবে। রাকিবের কথাগুলো এখনো মাথায় ঘুরছে। কালকে গিয়ে বলবি, আর কোনো কথা না। নীলা, রাকিব ও রনি কলেজ থেকে বের হয়ে রাস্তায় হাঁটছিল। নীলা আজকে বেশ চুপচাপ। রাকিব বারবার চোখের ইশারায় রনিকে বলছে নীলাকে সবকিছু বলার জন্য। রনি নিজের মনের মধ্যে সাহস জুগিয়ে নীলার পাশে গিয়ে দাঁড়ায়। তারপর আস্তে আস্তে নীলাকে ডাকলো, নীলা। নীলা আনমনে জবাব দিল, হুম। রনি জিজ্ঞেস করলো, তুমি কি আমার উপর রাগ করে আছো?
নীলা এবার রনির দিকে তাকিয়ে উত্তর দিল, রাগ করব কেন? তুমি তোমার মনের কথা বলেছ, আর আমি আমার মনের কথা। রনি বলল, ওটা আমার মনের কথা ছিল না। নীলা বলল, তাহলে কি তোমার মনের কথা? রনি বলল, আমার মনের কথা হলো। রনি কথা শেষ করতে পারল না, তার আগে নীলা ওকে ধাক্কা দিয়ে ওর জায়গা থেকে সরিয়ে দিল। তারপর একটা বিকট শব্দ হলো, আর সেই সাথে রাকিবের চিৎকার। রনি থেমে গেল, পেছনে তাকিয়ে দেখে ওরা যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে বেশ দূরে মাটিতে পড়ে আছে নীলার রক্তাক্ত দেহ। রাকিবের চিৎকারে চারপাশটা যেন মুহূর্তেই থেমে গেল। রনি দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসতেই হাত কেঁপে উঠল। নীলার মাথার পাশ দিয়ে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে, চোখ দুটো আধখোলা, নিঃশ্বাসটা খুব ক্ষীণ। রনির গলা কাঁপছিল, রনির পুরো শরীর কাঁপছে। রনি বলল, নীলা চোখ খোলো। রাকিব প্রায় পাগলের মতো ছুটে এসে নীলার মাথাটা নিজের কোলে তুলে নিল, তার পুরো শরীর কাঁপছে। রাকিব চিৎকার করে বলে উঠল, কেউ অ্যাম্বুলেন্স ডাকেন প্লিজ। চারপাশে মানুষ জড়ো হতে লাগলো, কেউ মোবাইল বের করছে, কেউ ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে আছে। রনি বারবার বলছে, আমার জন্য, আমার জন্যই এমনটা হয়েছে। নীলার ঠোঁট হালকা নড়ল, আস্তে আস্তে বলল, রনি। রনির সাথে সাথে ঝুঁকে পড়ল, আমি আছি নীলা, কিছু হবে না তোমার, কোনো কিছুই হবে না। নীলা কষ্ট করে চোখ খুলতে চেষ্টা করলো, তারপর খুব আস্তে করে বলল, তুমি ঠিক আছো তো? এই কথাটা শুনে রনির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিজের জীবন মৃত্যুর মাঝেও মেয়েটা ওর খোঁজ নিচ্ছে। রাকিব চোখের পানি আটকাতে না পেরে মুখ ফিরিয়ে নিল, তার গলা ভারী হয়ে গেছে। রাকিব অবাক হয়ে আস্তে আস্তে বলল, বোকা মেয়ে, নিজের এই অবস্থা, আর চিন্তা করছে রনির জন্য। ঠিক তখনই দূরে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেল। রনি আর রাকিব দুজন মিলে দ্রুত নীলাকে উঠালো। নীলার হাতটা শক্ত করে ধরে রেখেছে রনি, যেন হাত ছেড়ে দিলেই মেয়েটা হারিয়ে যাবে। অ্যাম্বুলেন্সে ওঠার পর চারপাশে শুধু সাইরেনের শব্দ আর দমবন্ধ করা আতঙ্ক। রনি বারবার ডাকছে, নীলা চোখ বন্ধ করবে না, আমার দিকে তাকাও। রনি নীলার ঠান্ডা হয়ে আসা হাত দুটো নিজের হাতে চেপে ধরে ফিসফিস করে বলল, তোমার কিছু হলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, প্লিজ নীলা ফিরে এসো। নীলা খুব আস্তে চোখ মেলে রনির দিকে তাকালো, ঠোঁট দুটো হালকা কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হলো না। তারপর ধীরে ধীরে চোখ দুটো বন্ধ হয়ে এলো। নীলা বলে রাকিব আর রনি একসাথে চিৎকার করে উঠল। অ্যাম্বুলেন্স তখন দ্রুত গতিতে হাসপাতালের দিকে ছুটে চলেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সৎ মায়ের অপবাদ গল্পের 7 নম্বর পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক পিন কমেন্টে দেওয়া আছে। পেজের নাম রেদওয়ান অলওয়েজ অন ফায়ার। তো যাও আর আমার ভালোবাসার মানুষরা ভাইয়ের চ্যানেলটা ফলো দিয়ে রাখো, সেখানেও তোমাদের জন্য গল্প আপলোড করা হয়। এবং যে কোনো ধরনের আপডেট তোমরা আমার ফেসবুক পেজে পেয়ে যাবা। তো যাও আর ভাইয়ের পেজটা ফলো করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।